পেছনের যে ভবনটি রয়েছে এটি সেই তাজরিন ফ্যাশন যে গার্মেন্টস সেটি। আজ থেকে ১৩ বছর আগে ২০১২ সালের আজকের যে দিনটি ২৪শে নভেম্বর, এই দিনটিতেই কিন্তু এই যে ভবনটি সুউচ্চ ভবন তাজরিন ফ্যাশন, এই তাজরিন ফ্যাশনে কিন্তু ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজকে দীর্ঘ ১৩ বছর কিন্তু পার হয়ে গিয়েছে, এই তাজরিন ফ্যাশনে কিন্তু পুড়ে মারা যায় ১১৪ জন শ্রমিক এবং আহত হয় অসংখ্য শ্রমিক, যাদের যে বিচারের যে দীর্ঘসূত্রিতা সেটি কিন্তু এখনো কাটেনি। এইখানকার আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই গার্মেন্টস এর যারা কর্মরত, যারা শ্রমিক যারা ছিলেন, তারা কিন্তু আজকেও এখানে যে তাদের যে শোক সেটি পালন করার জন্য কিন্তু এখানে অবস্থান করছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শ্রমিক তাদের যেই সন্তান রয়েছে সেই সন্তান সহ কিন্তু এখানে অবস্থান করছেন। এবং যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ২০১২ সালে এই যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ড বলা হয় যে দেশের ইতিহাসে অন্যতম একটি ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বিবেচিত হয়েছে। এবং সেই ঘটনায় কিন্তু একটি মামলা দায়ের হয়। সেই মামলায় মোট ১৩ জন আসামিকে আসামি করা হয় ১৩ জনকে। তাদের মধ্যে এই যে তাজরিন ফ্যাশন, সেই তাজরিন ফ্যাশনের যিনি মালিক ছিলেন দেলোয়ার, তাকে কিন্তু আসামি করা হয়। এছাড়া এই যে কারখানার অন্যান্য দায়িত্বশীল যারা ছিল তাদেরকেও মামলায় আসামি করা হয়। কিন্তু দীর্ঘ ১৩টি বছর পার হয়ে গেলেও কিন্তু এই যে মামলা, সেই মামলার কিন্তু আজ পর্যন্ত কোনো রায় হয়নি। এবং এখানকার যারা রয়েছে, যারা আসামি যারা রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু পলাতক রয়েছে। এবং এই যে মালিক যিনি দেলোয়ার, সে কিন্তু আমরা যেমনটি জানি, সে কিন্তু গত সরকারের আমলে ঢাকা মহানগর উত্তর যে মৎস্যজীবী লীগ ছিল, আওয়ামী লীগের একটি অন্যতম অঙ্গ সংগঠন, সেই মৎস্যজীবী লীগের কিন্তু সে সভাপতির দায়িত্ব পালন করে। এবং এইটি এই যে তার রাজনৈতিক যে পরিচয়, সেই পরিচয় ব্যবহার করে সে এই যে একটি ভয়াবহ যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার মামলার অন্যতম প্রধান আসামি হওয়া সত্ত্বেও সে কিন্তু প্রকাশ্যেই ঘুরে বেরিয়েছে গত ১৩টি বছর। কিন্তু বিগত যে ২০২৪ সালের ৫ই আগস্ট বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিন্তু সে পলাতক, তাকে কিন্তু আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না। তো এই মুহূর্তে আমরা এখানে অবস্থান যারা করছেন, এই যে শ্রমিক যারা রয়েছে তাজরিনে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপা, আপনারা এখানে কেন এসেছেন? আপনার আজকের দিনটা কিভাবে স্মরণ করছেন? আজকের দিনটা বলতে না, আমরা কালকে সন্ধ্যা থেকে সারা রাত পর্যন্ত এই জায়গায় আমাদের অনেক আশেপাশের পরিচিত ভাই বোনেরা মারা গেছে, আর আমরা তো পঙ্গু জীবন নিয়ে ময়লার পাত্রের মতো ঘুরতেছি। আপনারা দেখছেন করোনাকালীন ২০ সালে আমরা প্রেস ক্লাবে ছিলাম, আমাদেরকে স্বৈরাচারী সরকার রাতের অন্ধকারে কিভাবে পুলিশ দিয়ে মারধর করে আমাদেরকে উঠাই দিয়েছিল, ওখানেও আমাদেরকে আহত করছে। তারপরে গত এই স্বৈরাচারী যাওয়ার পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদেরকে সচিবালয় ডাইকে নিয়ে একটা আশ্বাস দিছিল, দেওয়ার পরেও সেই জায়গাটা আবার ১ বছর শেষ হয়ে গেল, আমরা কোনো আশ্বাসের সত্য কোনো বাস্তবায়ন পাই না। আপনারা কি চাচ্ছেন? আমরা চাই যে আমাদের এক জীবনের আয় সম পরিমাণ ক্ষতিপূরণ, দ্বিতীয় হলো আমাদের পুনর্বাসন, ৩ নাম্বার হলো আমাদের পরিবারবর্গ সহ সুচিকিৎসা, ৪ নাম্বার হলো মালিকের কোন দেশে থাকে সেখান থেকে ধরে এনে তার শাস্তির আওতায় আনা, তার শাস্তি দাবি করি আমরা। আচ্ছা আপা, আপনার সাথে একটু কথা বলি। সেই দিনের স্মৃতির কথা যদি আমাদেরকে একটু বলতেন, কেমন ছিল, কিভাবে আপনি ওখান থেকে বেঁচে ফিরলেন? ওই দিন তো গেটে তালা দেওয়া ছিল, আমরা ঢোকার সাথে ৩তলা ৫তলা কাজ করতাম, ৫তলাতে ৩তলা আগুনের ধোঁয়া দেখে আমরা নেমে আসছি। পরে সিকিউরিটি আলামিন বলে কিছু হয় নাই, তোমরা উপরে চলে যাও। পরে আমরা মেয়েদের সিঁড়িতে আসছি, আর দিয়ে আমাদের মেয়েদের সিঁড়িতে সিঁড়ির মধ্যে আগুন। পরে আমি বলছি আপনি বলেন কিছু হয় না, আমরা তো আগুন দেখে আসছি নিচে, তারপরে আমাকে বের দিতেছেন না কেন? কিচ্ছু হয় না, তোমরা উপরে যাও। পরে আলামিন সিকিউরিটি আমি ধাক্কা দিয়া কেসি গেট টান দিয়া পরে ভিতরে ৪-৫ জন আমরা ভিতরে ঢুকছি। ভিতরে ঢোকার পরে আমরা যখন গেট খুলে দেই তখন আমাদের বাকি শ্রমিক গুলা ঢুকে যায়। ঢোকার সাথে সাথে সিকিউরিটি কি করে তালা বন্ধ করে দেয়। তালা বন্ধ করে দিলে সাথে সাথে ফ্লোরের লাইটটা বন্ধ হয়ে যায়, আমরা ধুমাতে কোনো কিছু দেখতে পাই না, অন্ধকার হয়ে গেছিল। তখন 6:45 বাজে, বাহিরেও অন্ধকার, আমরা কোনো আলো পাই না। পরে অনেক চেষ্টা করে আমরা স্যাম্পল রুমে যাই, হাতায় হাতায় মেশিনে বাড়ি টাড়ি খাইয়া স্যাম্পল রুমে যাওয়ার পর আটকে পড়ছি। আটকে পড়ার পরে আমাদের একটা মেকানিক ছিল, আমাদের সুপারভাইজার ছিল ওটার ভিতরে, ওরা হেসকি বিলিট দিয়া ওই রড গুলা কাটছে, আর বাহির থেকে লোকজন অনেকে সাহায্য করছে।
অনেক লোক বের হওয়ার পরে আমি অনেক চেষ্টা কইরা আমি বলছি যে আমি আগুনে পুড়ে মারা যাব না, আমি নিচে পুড়ে মারা গেলে যাতে আমার মা লাশটা পা। ওই আশা আমি লাভ দিছিলাম। তারপর আর আমি কোনো কিছু কইতে পারি না। আমার ওই দিন নারী শিশুতে নেয়, নারী শিশু থেকে রাত 1টা বাজে বের করে দেয়, ঢাকা মেডিকেলে পাঠায়। ঢাকা মেডিকেল থেকে 5 দিন ট্রিটমেন্ট করার পর আমার জ্ঞান ফিরে নাই। 11 দিন পর ট্রমা সেন্টারে আমার জ্ঞান ফিরে, চিকিৎসা হওয়ার পরে 11 দিন পর ট্রমা সেন্টারে আমার জ্ঞান ফিরে দিয়ে আমার মেরুদণ্ড হাড় ভাঙা, ডাইন পায়ের হাড় ভাঙা, বা ডাইন পায়ে বিভিন্ন জায়গায় আমার রড ঢুকছে। আমি এখন ধরি গাড়ে হাড় ফাটা, কারণ বাসে বাড়ি খাইয়ে খাইয়ে পড়ছি পিছন দিয়ে, এই সাইড দিয়ে। আমি কোন কর্ম করতে পারতেছি না। এই যে 13 বছর পার হয়ে 14 বছরে পড়ছে, আমরা আমাদের দাবিগুলা এখন তুই বাস্তবায়ন করতে পারতেছি না। স্বৈরাচারী সরকারের আমল থেকে আমরা ওই দাবিগুলা জানাই আসছি। জানি না সরকারের কিসের ব্যর্থতা, যে সরকারই আসে ওই সরকারে মালিক বান্ধব হয়ে যা। আমরা তো শ্রমিক, আমরা তো অর্থনীতির চাকা ঘুরাইছি, আমাদের অপরাধটা কি ছিল? আমরা গরিব অসহায় শ্রমিক দেখে আমরা বিচার পাই না, আমাদের ক্ষতিপূরণ পাই না। আমাদের কাছে আমরা লজ্জা লাগে যে বাংলাদেশে আমাদের জন্ম, কিন্তু বাংলাদেশের অধিকার পাই না, বাংলাদেশের নাগরিক আমরা পরিচয় দিতে আমাদের লজ্জা লাগে। আমরা একজন শ্রমিক, শ্রমিক লজ্জা দিতে আমাদের লজ্জা লাগে, কারণ একজন শ্রমিকের শ্রম দিয়ে এবং অর্থ দিয়ে অর্থনীতির চাকা ঘুরে আজকে আমরা পঙ্গুত্ব জীবন ভোগ করতেছি। আমরা জানি না কোনো নারী বাহিরে থাকে কিনা। আজকে এই দিনটা যে কি ভাষা আমরা প্রকাশ করতে পারবো না। আমাদের পাশে অনেক ভাই বোন মারা গেছে, তাদের স্মরণে আমরা কালকে রাত থেকে এনে আমরা বসছি। আমরা আজকে কত ভাই বোন হারাইছি, আমরা একমাত্র জানি আমার মৃত্যু কি জিনিস। আমরা ওই দিন দেখেছি, আল্লাহরে খালি একটা ডাকে দিছি যে আল্লাহ, আমার 2টা বাচ্চার মা ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই, তুমি আমাকে নতুন জীবন দান করো, আমি বাঁচতে চাই, আমার মায়ের জন্য আমি বাঁচতে চাই। এমন বাঁচাই পাচ্ছি যে বাবা তো নাই, মায়ের বোঝা হয়ে পড়ছি, সমাজের বোঝা, দেশের বোঝা। কিন্তু আমাদের তো এটা ভিক্ষা চাচ্ছি না, আমি আমার অধিকার চাচ্ছি। আমাদের শ্রমিক ভাই বোনরা অধিকার চাচ্ছে। আমাদের দিয়ে যদি বাংলাদেশে উন্নত হয়, তাইলে আমাদের ভাগ্যের উন্নত কই? আমরা এটা চাই যে আমাদের ডাক্তার ইউনূস স্যারের কাছে আকুল আবেদন, যে সরকার স্বৈরাচারী সরকার আমাদেরকে এমন আশ্বাস দিয়ে আজকে এত বছর ঘুরাইছে, আপনি এই জিনিসটা নির্বাচনের আগে আপনি আমাদের সমাধান দিবেন। এবং যদি আমরা ক্ষতিপূরণ না পাই, আপনারা দেখতে পারবেন আমরা গায়ে কেরোসিন ঢাইলে এই তাজিম ভবনে এই মানুষগুলো মারা যাবে, এবং এই রাষ্ট্র, এই সরকার, মালিক যারা এটার সাথে জড়িত সবাই দায়ী থাকবে আমাদের মৃত্যুর জন্য। আমরা এমন জীবন চাই না, নাইলে আমাদের ক্ষতিপূরণ এবং আমাদের বাঁচার মতো বাঁচতে দিতে হবে। আমরা যে একজন মানুষ এই হিসাবে যাতে আমরা সম্মান পাই, এতটুকু আমাদের সরকারের কাছে আকুল আবেদন। আবারও বলতেছি, ইউনূস স্যার, আপনি গরিব মানুষের জন্য অনেক কিছু করছেন, আপনি একজন সম্মানীয় ব্যক্তি, আপনার কাছে আমাদের অনেক আশা ছিল। স্বৈরাচারী সরকার পতন হওয়ার পরে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া কমিটি গঠন করছে, আমাদেরকে আশ্বাস দিয়েছে, কমিটির প্রতিনিধি ছিলাম আমি। আপনারা 4 মাস কমিটির কাজ করার পরও, আপনারা সই দেওয়ার পরও আমাদেরকে বাস্তবায়ন করেন নাই। সুলতান স্যার, আপনিও বলতে চাই, আপনি আমাদেরকে অনেক আশা দিয়েছেন, এখন আপনার ফোন দিলেও পাই না, আপনি আমাদের ফোনের মেসেজ দিলেও আপনি আমাদেরকে মেসেজের উত্তর দেন নাই। স্যার, আপনি আমাদেরকে আশা দিয়েছেন যে আপনি তোমাদের জন্য কিছু করতে চাই। স্যার, আজকে আপনি আমাদের পাশে নাই। আপনারা আমরা চাই আপনি আমাদের এটা সমাধান করেন। আপনি একজন সরকারের লোক স্যার, আকুল আবেদন করতেছি, দেন আপনার ছেলে মেয়েরা কি করতেছে, আপনারা বলছেন আপনার সন্তান, তাহলে আজকে আপনি কই? আমাদের কেলিকে এই রাস্তা দেখতে তাদের ভিতরে আমাদের ভয় লাগে। এই ভিতরে কালকে একটা ছবি না, আমার এই আপা কালকে দৌড় দিয়ে ছাদে উঠতে বলছিল যে আমি মারা যাবো। আমরা বুঝতে পারলে আপা একটা দুর্ঘটনা ঘটাইতে পারতো। আমরা দৌড়াদৌড়ি করে আপারে যাই নামাই আনছি রাত্রেবেলা। কিন্তু আমরা এমন জীবন চাই না, আমরা আমার ক্ষতিপূরণ চাই, আমাদের ছেলে মেয়ে বাঁচাতে চাই, আমরা নিজে বাঁচতে চাই, এটাই আমার দাবি। ধন্যবাদ আপনাকে। জি, যেমনটি শুনছিলেন, এখানকার কিন্তু তাজরিন ফ্যাশনের সেই তৎকালীন যারা শ্রমিক ছিল তাদের কিন্তু আর্তনাদ আমরা শুনছিলাম। তারা কিন্তু দীর্ঘ এই 13টি বছর যাবত প্রতি বছরই কিন্তু এই যে সময়টা, এই যে আজকের 24শে নভেম্বর এই দিনটিতে কিন্তু এখানে তারা অবস্থান নেন, এবং তাদের যে
সাথে যারা সহকর্মী যারা সেই দুর্ঘটনায় মারা গেছে তাদের কিন্তু শ্রদ্ধা জানাই। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই যে যারা মারা গিয়েছিলেন তাদেরকে কিন্তু স্মরণ করা হচ্ছে। তো এই মুহূর্তে আমাদের সাথে একজন রয়েছেন, তিনি এই মুহূর্তে কিছুক্ষণ আগে এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। একজন গার্মেন্টস শ্রমিক নিয়ে কাজ করা একজন নেতা, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। যে আমাদেরকে যদি একটু জানাতেন যে আজকের এই ঘটনাটা আপনারা কিভাবে পালন করছেন এবং পুরো বিষয়টা এখন আসলে কি কি পর্যায়ে রয়েছে পুরো মামলার বিষয়টা। আপনারা জানেন যে মামলা যে দাখিল হয়েছিল, মামলা হওয়ার পরে এখানে সাক্ষীরা যাচ্ছে না এবং সাক্ষী উপস্থিত করার ব্যাপারে সরকারের যে দায়িত্ব বা ভূমিকা সেটাও একেবারেই নেই। আবার সাক্ষী যারা দিতে যাবে তাদের কিন্তু যেহেতু আওয়ামী লীগের নেতা ছিল এই দেলোয়ার, তো তারা হচ্ছে যে সাক্ষী যাতে না যায় সেই জন্য কিন্তু হুমকি ধামকি বিভিন্ন ধরনের তৈরি করে যাতে সাক্ষী কোনোভাবে না যায়, মানে মামলাটা একটা লেন্দি প্রসেস করার জন্য এই মালিক কিন্তু উদ্যোগটা নিছে। এবং বিগত সরকারের আমলে আমরা ধরেন প্রায় 11-12 বছর ধরে আমরা দাবি করে আসছিলাম যে শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া, সুচিকিৎসা দেওয়া এবং পুনর্বাসন করা, কোনোটাই আসলে সেই উদ্যোগটা নেয়নি, কারণ শুধু দলীয় স্বার্থই তারা দেখছে। পাশাপাশি হচ্ছে যে এই যে দেলোয়ার, সে তাকে শাস্তির আওতায় নিয়ে আসার কথা না নিয়ে এসে আমরা দেখলাম যে বিগত সরকার তাকে আরো বরঞ্চ পুরস্কৃত করা হলো, যে তাকে আরো পদবি দেওয়া হলো। তো আমরা ভাবলাম যে যেহেতু একটা পরিবর্তিত সরকার, 5ই আগস্টের পরে একটা সরকার আসলো এবং সরকার বললেন যে একটা সকল জায়গায় বৈষম্য দূর করা হবে এবং তাজরিনের শ্রমিকদের নিয়ে সেই সময়কার যে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া তিনিও শ্রমিকদের সাথে আলোচনা করলেন। কিন্তু আমরা দেখলাম যে প্রায় 2 বছর হয়ে গেল,